শেখ হাসিনা বাংলাদেশের 1 টাকাও খরচ না কইরা বাংলাদেশের জন্য বৃহৎ একটা উপকার করে গেছে। যে উপকারের জন্য বাংলাদেশের জনগণ শেখ হাসিনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। 100% আওয়ামী লীগ ফিরে আসতে পারবে, যে কোনো মুহূর্তে আসতে পারবে। এর আগেও যে কোনো সময় আসতে পারতো, কিন্তু আওয়ামী লীগ ইচ্ছা করে আসে নাই। আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশে কোনো ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেবার কথাও ভাবছে, স্যাংশন দেবার কথা ভাবছে। এই স্যাংশনটা বিভিন্ন পর্যায়ে হতে পারে। বিএনপি সরকারের উপর আমেরিকার বড় একটি চাপ আসছে। আমেরিকা বিএনপি সরকারকে এখন ক্ষমতায় থাকুক চাচ্ছে না। আমেরিকা আরেকটা রেজিম বসানোর জন্য পরিকল্পনা শুরু করবে, অলরেডি হয়তোবা শুরুও করে দিয়েছে। দেখেন, জুলাই তো ছিল একটা বাটপারি, একটা ষড়যন্ত্র। জুলাইয়ে এরা বলেছিল যে সংস্কার আনবে, কিন্তু সংস্কার হয়েছে কার? সংস্কার হয়েছে নাহিদের পেটের, সংস্কার হয়েছে হান্নান মাসুদের বাড়ির, সংস্কার হয়েছে কালাপাঠার ঘর বাড়ির, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। এরা এক একজন এদের ভাইয়ের রক্ত শুকায়নি। হ্যাঁ, এরা যে শহীদ বলে এদের রক্ত শুকানোর আগে এরা বিয়ে করেছে, এদের বাচ্চা হয়ে যাবে, কিন্তু জনগণের কোনো সংস্কার হয়নি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ওসমান হাদি ছিল একজন জঙ্গি, কারণ তিনি তার নিজের বক্তব্যে বলেছিলেন কোট আনকোট, যেখানে জুলাই আছে সেখানে 71-এর কোনো প্রয়োজন নেই। তিনি তার আরেকটা বক্তব্যে বলেছিলেন সারা বাংলাদেশে শুধু দিবস হবে একটা 5ই আগস্ট, এই বাংলাদেশে স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের কোনো প্রয়োজন নেই। তার এই সকল দেশবিরোধী বক্তব্যই প্রমাণ করে দেয় যে তিনি একজন জঙ্গি ছিলেন। এই জঙ্গিটারে কতিপয় মানুষ পারলে নবী বানিয়ে ফেলে, ফেরেস্তা বানিয়ে ফেলে, তাকে মহান নেতা বানিয়ে তাদের দাবি ছিল যে হাদিকে এই পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো একটা বক্তব্য ছিল, তোমাদের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। যুদ্ধের জন্য তিনি আহ্বান করেছিলেন, কিন্তু হাদির বক্তব্য যখন আপনারা বইতে দিবেন তখন কি লিখবেন? ছিড়রা সাউয়া বাউয়া ছিড়রা ফেল, এই বক্তব্য বইতে দিবেন, বাচ্চারা কি শিখবে? হাদির জীবনে কি আছে? তার বক্তব্যতে শুধু নারীদের লজ্জাস্থান ছিঁড়ে ফেলা নিয়ে। এই কারণে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে হাদির জীবন বা হাদি সংক্রান্ত কোনো কিছু পাঠ্য বইতে থাকবে না, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। কারণ হাদির জীবনে এমন কিছুই নাই, তার বক্তব্যে এমন কিছুই নাই যা জনগণের জন্য সুপরিকল্পিত দিক নির্দেশনা বয়ে আনতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, হান্নান মাসুদ নির্বাচনের আগে বলেছিলেন যে তার হচ্ছে গ্রামের সবচেয়ে ছোট বাড়িটি তার, আর নির্বাচনের পরে এখন পর্যন্ত তার গ্রামের সবচেয়ে বড় বাড়িটি তার। আসলে এই বিষয়টা দেখেন, জুলাই তো ছিল একটা বাটপারি, একটা ষড়যন্ত্র। জুলাইয়ে এরা বলেছিল যে সংস্কার আনবে, কিন্তু সংস্কার হয়েছে কার? সংস্কার হয়েছে নাহিদের পেটের, সংস্কার হয়েছে হান্নান মাসুদের বাড়ির, সংস্কার হয়েছে কালাপাঠার ঘর বাড়ির, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। এরা এক একজন এদের ভাইয়ের রক্ত শুকায়নি। হ্যাঁ, এরা যে শহীদ বলে এদের রক্ত শুকানোর আগে এরা বিয়ে করেছে, এদের বাচ্চা হয়ে যাবে, কিন্তু জনগণের কোনো সংস্কার হয়নি। যে মানুষটা রাস্তায় ঘুমাতো সে এখনো রাস্তায় ঘুমাচ্ছে। আমার কৃষক ভাই, আমার শ্রমিক ভাই, কারো কোনো সংস্কার হয়নি। বেকারত্ব বাড়ছে প্রতিদিন, মাঝখান দিয়ে আমার বোনের ওড়না ধরে টানাটানি চলেছে। আর এই হান্নান মাসুদের কথা কি বলবো? সে তার এক বক্তব্যে বলেছিল যে এলাকায় সবচেয়ে ভাঙ্গা বাড়িটা তার। এরপরে কোন আলাদিনের চেরাগ যে সে পেল, কয়েক মাসের মধ্যে এলাকার সবচেয়ে বড় বাড়িটা তার হয়ে গেল। সে পারলে তার বাপ দাদা 14 গোষ্ঠীকে নির্বাচনে নামাতো। এই যে টাকার খেলাটা, জুলাই জঙ্গিরা টাকার খেলাটা খেলেছে, কার টাকা? আপনার, আমার, আমাদের কষ্টের টাকা, জনগণের কষ্টের টাকা। দেখেন, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল যে ধানমন্ডি 32-এ সাংবাদিক ভাইদের উপরে আক্রমণ করলো কারা? দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী জামাত শিবিররা। তারা আমার সংবাদ যোদ্ধা ভাইদেরকে অতর্কিতভাবে হামলা করলো, তাদেরকে মেরে ফেলতে চেয়েছিল এরা। তারপরে যখন সাংবাদিক ভাইরা প্রতিবাদ করলো, দেশের জনগণ প্রতিবাদ করলো, তারপর তারা আবার একটা নাটক সাজিয়েছিল। নাটকের নাম হলো বহিষ্কার নাটক। তারা বলছে যে 4 জন নেতাকে তারা বহিষ্কার করেছে এই ঘটনা, কিন্তু যারা এই ঘটনার সাথে ওতপ্রোত জড়িত তাদেরকে তারা বহিষ্কার করেন এবং তাদের ছবি দিয়েও তারা বহিষ্কার করেন। একটা নাটক। জামাত একটা মুনাফেকের দল, তাদের উঠতে নাটক, বসতে নাটক, খাইতে নাটক, হাঁটতে নাটক, তারা শুধু নাটকেরই জন্ম দেয়। এই সাংবাদিকদের মারার কারণে তাদের শাস্তি আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে দাবি করছি। আসলাত আব্দুল্লাহ বিদেশের মাটিতে মিডল আঙ্গুল দেখিয়েছে, এই বিষয়টা আপনি কেমন দেখছেন? এনসিপি সব কয়টা নেতা যারা এমপি হয়েছে প্রত্যেকটা নেতা শিবির থেকে এসেছে, অর্থাৎ এরা রাজাকারের বাচ্চা।
এই বাচ্চারা জাগারগুলো কথায় কথায় মিথ্যা কথা বলে। আমরা কি দেখলাম? মিথ্যাচার। হাসনাত সাহেব আর সাদেক কায়েম সাহেবের মিথ্যাচার দেখলাম। প্রথমে তারা দাবি করলো তাদেরকে নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে দাওয়াত দিয়েছে। দেশের মানুষ তো আর বোকা না ভাই। আমার দেশের মানুষ গরিব হইতে পারে, আমার দেশের মানুষ তো 3 বেলা জায়গায় 2 বেলা খায়, কিন্তু তারা তো বোকা না। তারা যখন প্রতিবাদ করলো এবং দেশের মানুষ যখন এটা বিষয়ে খোঁজা শুরু করলো, তখন বের হয়ে আসলো ইনভেস্টিগেশনে অক্সফোর্ড ইউনিভার্সিটি তো তাদের দাওয়াত দেয়নি, ইউনিয়ন থেকে তাদের কোনো দাওয়াত দেওয়া হয়নি, বরঞ্চ ইউনিয়নের ওইখানে একটা হল ভাড়া নিয়ে তারা প্রোগ্রাম করতে গেছে। আপনার টাকা, আমার টাকা, আমাদের কষ্টের টাকা তারা উড়াতে গেছে ইংল্যান্ডে। এই হাসনাত আব্দুল্লাহ তো বলেছিল 7 সিস্টার দখল করবে। 7 সিস্টার দখল করতে না পেরে এই আব্দুল্লাহ সাহেব কি করলো? লন্ডনে অক্সফোর্ড দখল করতে গেল। সেখানে গিয়ে সে কি করলো? তার মধ্য আঙ্গুল মানে মিডল ফিঙ্গার দেখালো, যেটাকে খুবই গর্হিত মনে করা হয়। খুবই নোংরা একটা চিহ্ন হচ্ছে মিডল ফিঙ্গার। দেখেন, তাহলে এই রাজ্জাকার বাচ্চাগুলো কিছুই শিখেনি। বিদেশের মাটিতে গিয়ে আমার বাংলাদেশের মান সম্মান নষ্ট করছে। তারা বিদেশের মাটিতে গিয়ে মারামারি করছে, ডিম দিচ্ছে একজন আরেকজনকে, তার উপর আবার তাদের মধ্যমা আঙ্গুল তারা অন্যজনকে দেখাচ্ছে। খুবই ন্যাক্কারজনক। বাংলাদেশে বর্তমান বিএনপি সরকারের উপর আমেরিকার বড় একটি চাপ আসছে। আমেরিকা বিএনপি সরকারকে এখন ক্ষমতায় থাকুক চাচ্ছে না। আজকে আমি এই সকল বিষয়গুলো নিয়েই একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, আমেরিকা বর্তমানে বিএনপি সরকারের উপর অনেক বেশি নারাজ হয়ে আছে। তার প্রথম কারণ হচ্ছে এই বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চীন সফরে গিয়েছে। এই বিষয়টা নিয়ে একেবারে আমেরিকা নারাজ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের শাসনামলে যে সকল চুক্তিগুলো আমেরিকার সাথে করা হয়েছে, সেই চুক্তিগুলো আদৌ বাস্তবায়ন করবে কিনা বিএনপি সরকার, সেগুলোর এখনো 100% সিউরিটি আমেরিকাকে দেয়নি। এবং আমেরিকা আরও কিছু স্বার্থ হাসিলের জন্য বিএনপি সরকারকে যে চাপগুলো দিয়েছে, সে চাপগুলো এখনো ভালোভাবে মেনেও নেয়নি বিএনপি সরকার। বিতর্কতভাবে আমেরিকার সাথে বর্তমান বিএনপি সরকারের অনেকগুলো বিষয় নিয়ে এখনো 100% সিদ্ধান্ত হয়নি। আবার চীন সফরও যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া। এই সকল বিষয় নিয়ে আমেরিকা চাচ্ছে যদি বিএনপি আমেরিকার রাডারের মধ্যে 100% না থাকে, তাহলে এই রেজিমটা পরিবর্তন হয়ে যায়। আমেরিকা আরেকটা রেজিম বসানোর জন্য পরিকল্পনা শুরু করবে। অলরেডি হয়তোবা শুরুও করে দিয়েছে। আরও কিছু মাস বা কিছু বছর বিএনপি এই রেজিমটাকে দেখবে আমেরিকা। অন্য দিক দিয়ে এই সকল বিষয়ের কারণে বর্তমান যিনি সেনাবাহিনীর প্রধান আছেন ওয়াকারুজ্জামান, তিনিও চাপের মুখে পড়ে গিয়েছে। কারণ নির্বাচনের পরবর্তী সময়ে কিন্তু এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আমেরিকা গিয়েছিলেন 7 দিনের সফরে, এবং সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কূটনীতিক ট্রেনিং নিয়ে আবার বাংলাদেশে এসেছেন। এখন আমেরিকার কথা হচ্ছে, আপনাকে আমরা আমেরিকা এনে 7 দিনের কূটনীতিক ট্রেনিং দিলাম যে বর্তমান বিএনপি সরকার কিভাবে পরিচালনা করতে হবে এবং কাদের সাথে এবং কোন দেশের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এবং আমাদের স্বার্থগুলো কিভাবে পালন করবে বিএনপি সরকার। আপনি ওই বিষয়গুলো নিয়ে কাজ করেন এবং বিএনপি সরকারকে প্রেসারে রাখেন। এখন সেনাবাহিনীর প্রধান কি প্রেসারে রাখবে বিএনপি সরকারকে? সেনাবাহিনীর প্রধান উল্টো নিজেই প্রেসারে পড়ে গিয়েছে বিএনপি সরকারের দ্বারা। তারা বাধ্য হয়ে এখনো সেনাবাহিনীকে ব্যারাকে নিয়ে যেতে পারছে না। 23শে জুনে সারা বাংলাদেশের 6টি জেলার মধ্যে আর্মি মোতায়েন করতে হচ্ছে। এইদিকে বিএনপিকে কোনোভাবেই সেনাবাহিনীর প্রধান একেবারে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই সকল বিষয় নিয়ে আমেরিকা বর্তমান সেনাবাহিনীর প্রধানের উপর পেড়া হয়ে আছে এবং বিএনপির উপরও পেড়া হয়ে আছে। আর অন্য দিক দিয়ে ভারত তাদের খেলা খেলেই যাচ্ছে। ভারতের কথা হচ্ছে, আমরা কোনোভাবেই বর্তমানে যে রেজিমটা আছে তাকে বেশি দিন বাংলাদেশের ক্ষমতায় থাকতে দিব না। দরকার হলে আরেকটা রেজিম বসিয়ে আমেরিকার যে সকল স্বার্থ আছে সেই রেজিম দিয়ে সে সকল স্বার্থগুলো পূরণ করব আমেরিকা। এই সকল বিষয় নিয়ে আমেরিকার কূটনীতিকদের সাথে ভারতের কূটনীতিকদের দফায় দফায় দিল্লির মধ্যে বৈঠক বসছে, এবং চীনের কূটনীতিকদের সাথেও বৈঠক বসছে দিল্লির মধ্যে ভারতের কূটনীতিকরা। ভারতের মেইন একটাই টার্গেট এখন, বিএনপি রেজিম হটাও, জামাত এবং এনসিপির টোকাইদেরকে হটাও। কোনোভাবেই এই রেজিমের ক্ষমতা যাতে দীর্ঘায়িত হতে না পারে, ভারতের টার্গেট সেটা। আর সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে দিবে ভারত। এটাই হচ্ছে বাস্তবতা। সে কারণেই আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতারা আছে এবং বাংলাদেশে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। এদিক দিয়ে বিএনপি, জামাত এবং এনসিপি পাগল হয়ে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এখন মিটিং মিছিল করছে রাজপথে, তাদেরকে গুম করে মেরে বিভিন্ন নদীতে ফেলে দেওয়া হচ্ছে। 1-2 দিন পরেই কিন্তু আমরা সেই সকল লাশ
ভেসে উঠতে দেখছি। গত 22 জুন ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা ঢাকার মধ্যে জয় বাংলা স্লোগানের রাজপথ প্রকম্পিত করেছিল, তাদের লাশও আমরা তুরাগ নদীতে পেতে দেখেছি। 3 জনের লাশ অর্ধগলিত অবস্থায়। সো বিএনপি, জামাত, এনসিপি এখন পাগল হয়ে গিয়েছে ভয়ে। তাদের মাথার উপর থেকে আমেরিকার ছায়াও সরে যাচ্ছে, সেনাবাহিনীর প্রধানও চাপে পড়ে আছে, তার ছায়াও সরে যাচ্ছে। অন্যদিক দিয়ে ভারত সকল দিক দিয়ে আমেরিকা এবং চীনের সাথেও কূটনীতিকভাবে সেটেলমেন্ট করে ফেলছে। এমত অবস্থায় বিএনপি, জামাত এবং এনসিপি জোট পাগল হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামলেই তাদেরকে গুম করে মেরে ফেলে নদীতে ফেলে দিচ্ছে। এই সকল বিষয়গুলো বিএনপি সরকারের দেউলিয়ত্বের সকল কিছু প্রকাশ করে। কারণ তারা যে দুর্বল একটি সরকার, তারা 4 মাসের মধ্যেই আওয়ামী লীগের ভয়ে সেনাবাহিনী মোতায়েন করে। তারা ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে মিছিল করলে বিনা অপরাধে কোনো মামলা ছাড়াই তাদেরকে গুম করে হত্যা করে নদীতে ফেলে দেয়। এই অবস্থায় বাংলাদেশের জনগণ চুপ করে থাকতে পারে না, বিশ্বে যত প্রভাবশালী রাষ্ট্রগুলো আছে তারাও চুপ করে থাকতে পারে না। এবং এইরকম দেউলিয়ত্ব সরকারকে কোনোভাবেই বেশি দিন ক্ষমতায় রাখাও ঠিক হবে না। তাহলে বাংলাদেশটাও ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের মানুষও অনেক বড় বিপদে পড়ে যাবে এবং বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে পড়বে। এবং বিশ্বে যে সকল পরাশক্তি আছে তারাও তাদের স্বার্থ হাসিল করতে পারবে না। কারণ আনস্টেবল একটা সরকার থাকলে যতই প্রভাবশালী দেশ হোক, অনেক চেষ্টা করার পরেও তাদের স্বার্থগুলো হাসিল করতে পারে না, যেটার প্রমাণ আমেরিকা এখন হারে হারে পাচ্ছে। অন্তত আওয়ামী লীগ সরকার থাকলে, আওয়ামী লীগের সাথে আপাত করলে এবং ভারতকে যদি কনভিন্স করতে পারতো, আমেরিকা তাদের স্বার্থগুলো আওয়ামী লীগের সাথে সম্পর্ক করে হাসিল করতে পারতো। এই বিষয়গুলো কিন্তু আমেরিকা এখন হারে হারে বুঝতে পারছে এবং ভারতও আমেরিকাকে বোঝাতে সক্ষম হচ্ছে। সেই কারণে আমেরিকা এই বিএনপি, জামাতের, এনসিপি যে রেজিমটা আছে সেই রেজিমটাকে আবার পতন করার জন্য যা যা কিছু করা প্রয়োজন সকল কিছু ভারতের সাথে বৈঠক করে 100% সিদ্ধান্ত নিয়ে করবে। অচিরেই দেখতে পাবেন বাংলাদেশের মধ্যে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে বিশাল আরেকটি গণ আন্দোলন সৃষ্টি হচ্ছে এবং হয়তো আরেকটি গণ অভ্যুত্থানও হয়ে যেতে পারে। সেই গণ অভ্যুত্থান হবে আলবদর আল শামস রাজাকারদের নাতিপুতিদের বিরুদ্ধে এবং এই বিএনপির অপশাসন বলেন এই দুঃশাসনের বিরুদ্ধে। আর এই গণ আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের আপমার সকল জনতা মুক্তিযুদ্ধের পক্ষশক্তি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থাকবে। 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে তার 10 ভাগ বা 10 গুণ বলেন মানুষ আগামীতে যে গণ অভ্যুত্থান হবে আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে। 5 আগস্টের থেকে ভয়ঙ্করতম গণ অভ্যুত্থান আগামীতে হবে, আর সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই ধরে রাখতে পারেন বিএনপির আগামীতে ভবিষ্যৎ খুবই খারাপ। তার মেইন রিজন হচ্ছে বিএনপির কিছু ভুল রাজনীতি। আজকে কয়েকটি মিছিল হয়েছে, বেশ কয়েকটি মিছিল হয়েছে। তার মধ্যে আপনাদের জন্য আমি 4টা মিছিল নিয়ে আসছি। আজকের এই ভিডিওতে আমরা 4টা মিছিল দেখব, 4টা মিছিল ব্যতিক্রমী। তার মধ্যে প্রথমে যে মিছিলটার কথা আমরা বলবো এবং দেখব সেটা হলো ফেনী জেলা লীগের মিছিল, বিক্ষোভ মিছিল। লোকসংখ্যা আছে, একেবারে কম সেরকম না, একেবারে যে বেশি সেরকমও না, কিন্তু এই মিছিলটার একটা তাৎপর্য আছে, এই মিছিলটার একটা গুরুত্ব আলাদা একটা গুরুত্ব আছে এবং এই মিছিলের একটা আলাদা সৌন্দর্য আছে, যেটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল। মিছিল আসতেছে, স্লোগান, এই যে নিষিদ্ধ এত এত বাধা সকল কিছুর মধ্যে কিন্তু তারা স্লোগান ধীরে দেন না। কত ফাঁকে থেকে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করেন, স্লোগান কিন্তু বোঝা যায়, জোরে জোরে গলা চিল্লায় স্লোগান দিচ্ছেন। মিছিল আসতেছে, স্লোগানের শব্দ তো কানে ভেসতেছে, পাশে রেল লাইন দিয়ে রেল চলে যাচ্ছে। সেই রেল লাইনের শব্দকে উপেক্ষা করে যখন মিছিলের শব্দটা, সেই মিছিলের স্লোগান ওই ট্রেনের উপর থাকা যে যাত্রীদের কানে আসা মাত্রই যাত্রীদের মধ্যে যে বাদভাঙ্গা উল্লাস, আনন্দ, উৎসাহ, উদ্দীপনা এবং সমর্থন, হাত উঁচু করে হাতে তালির মাধ্যমে সমর্থন জানানো এবং উৎসাহ প্রদান করা, সত্যিকার অর্থে এটা নেটিজেনদের নজর কেড়েছে। আমরা প্রথমে সেই মিছিলটি আজকে দেখব, তারপরে আরও বাদবাকি 3টা মিছিল দেখব। দেখুন সেই মিছিলটি। প্রিয় দর্শক,
আশা করি মিছিলটি খুব মনোযোগ সহকারে দেখেছেন, আমিও দেখেছি, একাধিকবার দেখেছি। যে কাণ্ডগুলো দেখলাম, একাধিক কাণ্ড ঘটেছে, শত শত নয়, প্রায় হাজারের অধিক মানুষ মিছিল করলেন এবং ট্রেনের উপরে থাকা যাত্রীদের উল্লাস, উৎসাহ এবং সমর্থন জানানো, মানে তাদের ভাবমূর্তি দেখে বোঝা গেল যে মিছিলটা দেখে, মিছিলের স্লোগানগুলো তাদের কানে যাওয়া মাত্রই তাদের মনের মধ্যে আনন্দ কাজ করছে, ভালো লাগা কাজ করেছে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় মিছিলটি দেখি। যদিও এই মিছিল নিয়ে আরও অনেক কথা বলা যেতে পারে, কিন্তু আমি ভিডিও দীর্ঘায়িত করব না। দেখেন, শুধু বলি যে অতীতের কথাগুলো কিন্তু মিলে যাচ্ছে। এই প্রথম আমি সর্বপ্রথম যদি বাংলাদেশে কেউ বলে থাকে, এই অল্প বুদ্ধির মানুষটি বলেছিলেন যে একটা সময় দেখবেন রাস্তার পাশের মানুষ উৎসাহ দেবে, মিছিলে অংশগ্রহণ করবে। আমরা যে ফেনীর মিছিলটা দেখলাম, পাশে একজন পথচারী পাঞ্জাবি গায়ে এবং লুঙ্গি পরা, তিনি হাত উঁচু করে সমর্থন এবং সেটা উৎসাহ প্রদান করলেন। যাই হোক, এ বিষয় নিয়ে কথা বাড়াতে চাই না। এখন আমরা যে মিছিলটি দেখব সেটা হচ্ছে পূর্বধারা উপজেলা ছাত্রলীগের একটা বিক্ষোভ মিছিল। এই মিছিলটি পূর্বধারা, এই মিছিলটির একটা সৌন্দর্য আছে, আশা করি মনোযোগ সহকারে দেবেন। সৌন্দর্যটা হলো, যখন খুব ভালো অবস্থানে থেকে কেউ মিছিল করে বা কোনো রাজনৈতিক দল বা সংগঠন যখন খুবই ভালো অবস্থানে থেকে মিছিল করে, তখন তাদের যে শৃঙ্খলা থাকে, একেবারে সারিবদ্ধ, লাইন বাই লাইন, শত শত মানুষ লাইন বাই লাইন, সেরকম একটা পরিবেশন আমি দেখলাম। দেখুন, দেখলেন, আমি অতিরিক্ত কোনো কথাই বলবো না, একের পর এক দেখে যাব, যা বলার আপনারা কমেন্ট বক্সে বলবেন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে একটা মিছিল। এটা সুন্দর, সাজানো গোছানো এবং তাদের কমান্ড আছে, অনেক সুন্দর একটা মিছিল। দেখুন, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে মানতে হল আছে কার ফুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে। দেখলেন, এই মিছিলগুলো নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়, কিন্তু আমি কিন্তু প্রকৃতপক্ষে মিছিলগুলো শুধুমাত্র উপস্থাপন করে আপনাদের অনুরোধে বা আপনাদের উৎসাহের কারণে। আপনারা যেভাবে উৎসাহ প্রদান করেন এবং কমেন্ট বক্সে লেখেন আপডেট চাই, সেজন্য যতটুকু সম্ভব আপনাদের জন্য তুলে নিয়ে আসি। আলোচনা করার মতো ভিডিও অন্য ভিডিওতে আলোচনা করবো। এখন আমরা যে মিছিলটি দেখবো সেটা হচ্ছে আমিনপুর থানা ছাত্রলীগের মিছিল। একটা থানার ছাত্রলীগের মিছিল এই সময় যে এত বড় হতে পারে এবং এত সাহসের পরিচয় তারা দিতে পারে, এই মিছিলটা তার অনন্য একটা উদাহরণ। দেখুন, দেখলেন প্রিয় দর্শক, চারটা মিছিল আমরা দেখলাম। তার মধ্যে আমি কোনোটা থেকে কোনোটা ছোট করতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে বাংলাদেশে যতই মিছিল হচ্ছে, যতই দিন গড়াচ্ছে, যতই বাধা প্রদান করা হইতেছে, বল প্রয়োগ করা হইতেছে, তারপরেও তাদের মধ্যে নতুনত্বটা বজায় আছে। নতুনত্ব
তাদের কর্মসূচি কি করে? তারা রাজপথে শুধু মিছিল করে, হালকা পাতলা যতটুকু সম্ভব সেই মিছিল থেকে আবার গ্রেপ্তারও হয়, স্লোগান দেন, ব্যানার, ফেস্টুন, এই বিষয়গুলো করেন। তারপরে সেই কাজের মধ্যে সৃজনশীলতা, সেই কাজের মধ্যে নতুনত্ব, সেই কাজের মধ্যে নিজেদের মনের মধ্যে থাকা সৌন্দর্যটা ফুটিয়ে তোলা এবং সেইটাকে আরো সৌন্দর্য, সেটাকে আরো উজ্জ্বল, সেটাকে আরো বাদ ভাঙ্গা উচ্ছ্বাস, উল্লাস এই বিষয়ে রূপান্তরিত করে কারা? সাধারণ নাগরিক, পথচারী, ট্রেন যাত্রী, বাস যাত্রী, গাড়ির ড্রাইভার, হেল্পার, শ্রমিক। দেখলেন তো বিষয়গুলো, আপনারা দেখলেন, সামনে হয়তো আমরা আরো দেখতে পাবো। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।